ডিসেম্বরের মাঝামাঝি সময় কনকনে শীত যেন শরীরের ভেতর ঢুকে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। সকাল থেকে সূর্যের কোনো দেখা নেই, আকাশ জুড়ে ধূসর মেঘ, চারপাশে শীতল বাতাসের দীর্ঘশ্বাস। মিরপুর বোটানিক্যাল গার্ডেনের নিরিবিলি এক জায়গায় বসে আছে দিশা। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ঠান্ডায় গুটিসুটি মেরে বসে আছে মেয়েটা। এর আগে বাড়িতে কখনো মিথ্যে বলে কোথাও যায়নি সে, আজই প্রথম। তাই ভীষণ ভয় কাজ করছে। বেশ কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত মানুষটাকে হেঁটে আসতে দেখে চোখ মুখে লাজুক হাসি ফুটে উঠল মেয়েটার। আরমান এসে দিশার পাশে বসলো, কিছুক্ষণ দিশাকে পরখ করলো। দিশা যে অস্থির হয়ে আছে সেটা সে ঢের বুঝতে পারছে। হাত দুটো সমানে কচলিয়ে যাচ্ছে মেয়েটা। তা দেখে আরমান একটু হাসলো, জিজ্ঞেস করলো, বাসায় কি বলে এসেছিস? কি আবার বলবো, ভার্সিটিতে যাওয়ার কথা বলে বের হয়েছি। আরমান কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞেস করলো, ভয় পাচ্ছিস? তো পাবো না, কেউ যদি দেখে ফেলে আমাদের, তাহলে কি হবে আরমান ভাই? প্রায় 2 বছরের প্রেমের সম্পর্ক আরমান দিশার। আরমানই প্রথমে কনফেস করেছিল তার ভালোবাসা। দিশা একটু সময় নিয়েই আরমানকে অ্যাকসেপ্ট করে। তারপর নির্ঝঞ্ঝাটভাবে চলতে থাকে তাদের আদুরে প্রেমটা। তবে 2 বছরের প্রেমের সম্পর্কে দুজন কখনো বাইরে লুকিয়ে চুরিয়ে দেখা সাক্ষাৎ করেনি। বিষয়টা হয়তো বিশ্বাসযোগ্য না, কিন্তু এটাই সত্যি। আরমান কখনোই দিশাকে বলেনি বাইরে তার সাথে দেখা করতে। 2 বছরের দীর্ঘ এই সম্পর্কে আরমান দিশার কাছে কোনো অন্যায় আবদারও করেনি। তার ভালোবাসা ছিল নিঃশব্দ, সংযত। দিশার কাছে তার চাওয়া পাওয়া শুধু একটু ফোনে কথা বলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর দিশাকে কখনো দেখতে ইচ্ছে করলে সে সরাসরি বাড়িতে চলে আসতো কোনো না কোনো বাহানায়। এক নজর দিশাকে দেখেই সে শান্ত হয়ে যেত। আরমানের এই চাহিদামুক্ত কোমল ভালোবাসাটা দিশাকে বাধ্য করেছে আরমানকে ভালোবাসতে। এমন প্রেমিক আদেও এই যুগে আছে? দিশার চিন্তামুক্ত মুখটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ আরমান, তারপর নরম কণ্ঠে বলল, কিচ্ছু হবে না, আর এখন কেউ দেখে ফেললেও কোনো সমস্যা নেই। দিশা বলল, অবশ্যই সমস্যা আছে, আব্বু ভাইয়া জানতে পারলে খুব বকবে। আপনি কিসের জন্য এত জরুরি ভিত্তিতে বাইরে ডাকলেন সেটা বলুন তো। ওয়েট বলেই আরমান পকেট থেকে একটা প্যাকেট বের করলো। দিশা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্যাকেটটা খুলতেই একটা সুন্দর ব্রেসলেট দেখা গেল। আরমান বলল, হাতটা দে। দিশাও নিঃশব্দে বাঁ হাতটা এগিয়ে দিল। আরমান যত্ন সহকারে ব্রেসলেটটা পরিয়ে দিল দিশার হাতে। তারপর খুব অল্প সময়ের জন্যে ছোট করে একটা চুমু খেলো হাতে। দিশার লজ্জা পেল ভীষণ, লজ্জায় মাথা নুইয়ে ফেললো মেয়েটা। আরমান তাদেরকে বলল, তোর লজ্জা মাখা মুখটাও ভীষণ মায়াবী দিশা। দিশা তাকালো আরমানের দিকে, তার চোখে একরাশ মুগ্ধতা। দিশার মধ্যে যে আরমান মুগ্ধ হওয়ার মতো কি পায় তা দিশা জানে না। সে প্রশ্ন করলো, শুধু এটার জন্যই এমন জরুরি তলব? না, একটা সারপ্রাইজ আছে। কি? আরমান চোখ বন্ধ একটা স্বস্তির নিঃশ্বাস নিল। দিশা উৎসুক হয়ে তাকিয়ে আছে তার দিকে। আরমান চোখ খুলে মুচকি হেসে বলল, আমার চাকরিটা হয়ে গেছে, আজই কনফার্ম করেছে। দিশা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, সত্যি? আরমান আবারও মুচকি হেসে বলল, হ্যাঁ, এখন শুধু তোকে বউ করে নিয়ে যেতে পারলেই হলো। দিশা কিছুটা লজ্জা পেল, লজ্জায় মাথাটা আবারও নুইয়ে ফেললো মেয়েটা। আরমান বলল, দিশা তাকা আমার দিকে। দিশা চোখ তুলে তাকালো। আরমান অপলকভাবে তাকিয়ে দেখলো দিশাকে। মেয়েটার গায়ের রং শ্যামলা, কিন্তু আরমানের মনে হয় দিশা সবচেয়ে সুন্দরী, মায়াবী একটা মেয়ে। দিশা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরমান বলল, তোকে অনেক ভালোবাসি দিশা, কখনো ছেড়ে যাস না আমাকে, মরে যাব। দিশা কণ্ঠে তেজ মিশিয়ে বলল, এসব কথা একদম বলবেন না, আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে। আরমান দিশার হাতের পিঠে আবারও চুমু খেলো। আরমানের কথাবার্তা কাজকর্ম দিশাকে বারবার লজ্জায় ফেলছে। আরমান একবার আশেপাশে তাকালো, দেখলো কেউ আছে কিনা। তারপর টুপ করে দিশার গালে একটা চুমু খেলো। দিশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এর আগে কখনো আরমান দিশার হাতটাও ধরেনি। আর আজ কিনা সোজা চুমু। মাহিরদের বাসায় ছাদের একপাশে একটা দোলনা টাঙানো আছে। গোটা ছাদ জুড়ে নানা ধরনের ফুলের গাছ। কিছু গাছ ভাড়াটিয়াদের, কিছু গাছ মাহিরদের। গাছগুলোতে ফায়সা প্রতিদিন এসে পানি দিয়ে যায়। এই কাজটা তার ভীষণ পছন্দের। বর্তমানে ফায়সা বসে আছে সেই দোলনাটাতে। আকাশের চাঁদটা আজকে গোল থালার মতো জলজল করছে। ফায়সা নির্বিকার চিত্তে সেদিকে তাকিয়ে আছে। পাশে বই রাখা। সেমিস্টার ফাইনাল শুরু হয়ে গিয়েছে তার। কাল পরশু 2 দিন ছুটি আছে, ফলে পড়াইও ঢিল মারছে সে। এই মুহূর্তে একদমই পড়তে ইচ্ছে করছে না। গায়ে 2-3টে সোয়েটার আর একটা শাল জড়িয়ে ছাদে এক ঠান্ডায় বসে আছে সে। কেউ দেখলে নির্ঘাত তাকে পাগল উপাধি দেবে, কিন্তু তাতে কি? মনের প্রশান্তি তো আর মানুষ এনে দেবে না। মাহির হয়তো এখনো আসেনি বাড়িতে, নয়তো ফায়সা এখানে বসে আছে শুনলে এসে কয়েক গাদা কথা শুনিয়ে ঘরে নিয়ে যেত। ফায়সা আর মাহিরের বিয়ে হওয়ার 6 মাস পূর্ণ হয়েছে আজকে। ভাবতেই ফায়সার কেমন জানি অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। কিন্তু এতদিনেও মাহির আর ফায়সার মধ্যে কোনো প্রকার শারীরিক সম্পর্ক
সম্পর্ক গড়ে ওঠেনি। এই কমাসে মাহির আর ফাইজার সম্পর্ক অনেকটা স্বাভাবিক হলেও মাহির কখনো চেষ্টাও করেনি ফাইজার কাছে আসার, ফাইজার কাছে আবদারও করেনি, জোরও করেনি। এই বিষয়টা ফাইজাকে খুব ভাবায়। ছেলে মানুষ হয়ে এতটা সংযম কেউ দেখাতে পারে? কিন্তু মাহিরের ব্যবহার দিন দিন এত বেশি কোমল হচ্ছে ফাইজার প্রতি, যা ফাইজার ধারণার বাইরে ছিল। ফাইজার ছোটখাটো সব বিষয়ের প্রতি মাহিরের সতর্কতা চোখে পড়ার মতো। ফাইজার প্রতি মাহিরের যত্নগুলো দেখে ফাইজা বারংবার মুগ্ধ না হয়ে পারে না। মাহির কি তাকে সত্যিই ভালোবেসে ফেলেছে? এই প্রশ্নটা প্রায়শই ফাইজার মনে জাগে, কিন্তু সে মনের মধ্যেই রাখে সেটা। এই ফাইজার পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগের কথা। মাহির সকালে নাস্তা করতে বসে মেহেরিন বেগমকে বললেন, আম্মু একটা কথা বলার ছিল। মেহেরিন বেগম উত্তর করলেন, বল, কি বলবি? মাহির একবার ফাইজার দিকে তাকিয়ে মেহেরিন বেগমকে বলল, আম্মু, কয়েকদিন পর ফাইজার সেমিস্টার ফাইনাল, ওর এখন পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করতে হবে। বাড়ির কাজকর্ম আর ওকে দিয়ে করিও না এই কয়দিন। আমি চাই না বাড়ির কাজের কোনো প্রভাব ওর পরীক্ষার উপর পড়ুক। মেহেরিন বেগম ফাইজার দিকে তাকালেন। মাহির সেটা লক্ষ্য করে বলল, আম্মু, সত্যি বলতে ফাইজা আমাকে এই বিষয়ে কিছুই বলেনি। যা বলেছি আমি নিজে থেকে বলেছি। ও এই বিষয়ে কিছুই জানে না, আর দরকার হলে আমি একটা কাজের লোক রাখবো। মাহিরের এই দায়িত্বশীলতা ফাইজাকে স্তব্ধ করে দিয়েছিল। ফাইজা ভেবেছিল তার শাশুড়ি এতে রাগ করবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে মেহেরিন বেগম সেদিন ফাইজাকে বলেছিলেন, আমি অনেক খুশি ফাইজা। আমি ভেবেছিলাম আমার ছেলেটা আর স্বাভাবিক হবে না কখনো, কিন্তু গত কয়েক মাসে আমি ওর মাঝে পরিবর্তন লক্ষ্য করেছি। তোমার প্রতি ওর ব্যবহার লক্ষ্য করেছি। আমি ভেবেছিলাম ওর পক্ষে এসব হয়তো সম্ভব হবে না, কিন্তু তুমি পেরেছো। তুমি ওর জীবনটাকে বদলে দিয়েছো। আমি অনেক খুশি। ফাইজা তার কথার আগামাথা কিছুই বোঝেনি, শুধু শুনেছিল। কিন্তু মাহিরের মতো এমন চমৎকার একটা মানুষকে ফাইজা দিনের পর দিন অগ্রাহ্য করে যাচ্ছে। কিন্তু ফাইজারই বা কি দোষ? সে চেয়েও নিচে থেকে এগিয়ে যেতে পারছে মাহিরের কাছে। কোথাও একটা জড়তা কাজ করছে, কিন্তু মাহিরের প্রতি অন্যরকম একটা মায়া জন্মেছে তার। লোকটাকে আর বিরক্তিকর লাগে না, কথা বললে নির্দ্বিধায় শুনতে ইচ্ছে করে। ফাইজা খেয়াল করলো তার আগের মতো অয়নের কথা মনে পড়ে না। অয়নের জায়গাটা এখন মাহির দখল করেছে। কি অদ্ভুত, এটাও কি সম্ভব? এই ঠান্ডায় এখানে বসে কি করা হচ্ছে শুনি? মাহিরের প্রশ্নে ভাবনার ঘোর কাটলো ফাইজার। ট্রাউজারের পকেটে হাত গুছিয়ে দাঁড়িয়ে আছে মাহির, গায়ে একটা জ্যাকেট। সুঠাম দেহের লোকটার সামনে দাঁড়ালে ফাইজাকে লিলিফুট মনে হয়। মাহির আবার দইভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, পড়া রেখে ছাদে কি? কুয়াশার মধ্যে এখানে বসে আছো কেন? ফাইজা ধীর কণ্ঠে উত্তর দিল, ভালো লাগছিল না, তাই একটু বাতাস খেতে আসলাম। তোমার শরীরে এতই তাপ যে শীতেও বাতাস খাওয়া লাগে? একটু তাপ তো আমাকে দিলেও পারো। ফাইজা উত্তর দিল না। মাহির ফাইজার পাশের দোলনাটাতে বসতে বসতে বলল, আজকে তোমার সাথে আমিও একটু হাওয়া বাতাস খাই, দেখি শীতের দিনের বাতাস খেতে কেমন টেস্টি। ফাইজা মুখ ভেঙচি কাটলো। তারপর কিছুক্ষণ নীরবতা। অতঃপর মাহির বলে উঠল, পরীক্ষা কেমন হচ্ছে? মোটামুটি ভালো। তারপর আবার নীরবতা। এই প্রশ্নটা মাহির ফাইজাকে প্রতিদিনই করে। ফাইজাও একই উত্তর দেয়। আজও কোনো কথা খুঁজে না পেয়ে মাহির একই প্রশ্ন করলো। ফাইজাও একই উত্তর দিল। মাহির একটা দীর্ঘশ্বাস ফেললো, বলল, রুমে চলো, ঠান্ডা লেগে যাবে। ফাইজা বলল, একটা প্রশ্ন করতাম, কিছু মনে না করলে। করো। আপনি কি আমাদের বিয়ের আগে থেকে কাউকে ভালোবাসেন? মাহির থমকালো, স্তব্ধ রইল। ফাইজা দ্বিতীয়বার প্রশ্ন করলো, কি এমন হয়েছিল যে আপনার ভালোবাসার মানুষকে নিজের করে পাননি? মাহির বলল, এসব জানা কি খুব দরকার? কৌতূহল হচ্ছে। মাহির একটা দীর্ঘশ্বাস নিল, উঠে দাঁড়ালো দোলনা থেকে, ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো ছাদের রেলিং ঘেঁষে। ফাইজাও গেল পিছু পিছু। মাহির পাশে গিয়ে দাঁড়ালো সে। মাহির আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, একটা মেয়েকে আমি ভীষণ ভালোবাসতাম, ওর নাম পুষ্পিতা। ভালোবেসে পুষ্প বলে ডাকতাম ওকে। সেও ভীষণ ভালোবাসতো আমাকে। পরিবার কেউ জানিয়েছিলাম। তারপর পারিবারিকভাবে আমাদের বিয়েও ঠিক হয়, কিন্তু একদিন হঠাৎ করেই সব শেষ হয়ে গেল। সেদিন ছিল পুষ্পর জন্মদিন। তার জন্মদিনের গিফট হিসেবে আমি ওর জন্য একজোড়া কানের দুল, একটা পায়েল আর কয়েকটা রেশমি চুড়ি কিনেছিলাম। সবাই তো দামি দামি উপহার দেয়, আমি একটু সিম্পল দিতে চেয়েছিলাম। সেদিন সকাল 10টায় আমাদের দেখা করার কথা ছিল। আমি যাচ্ছিলাম সেখানে। রাস্তায় একটা গাজরাও কিনেছিলাম ওর জন্য, কিন্তু সেদিন আমার সঙ্গে দেখা করতে আসার সময় পুষ্পর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। লাশটাও শনাক্ত করা যায়নি। তারপর সে হারিয়ে গেল আমার জীবন থেকে। সেই উপহারগুলোও তাকে দেওয়া হয়নি, আর আমি সেগুলো যত্ন করে রেখে দিয়েছি। তুমি সেদিন যখন ওগুলো পড়েছিলে তখন আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। আমার মনে হয়েছিল আমার পুষ্পর জিনিসে অন্য কেউ হাত দিতে পারে না। ওর জন্য কেনা জিনিস তুমি পড়েছো, এটা আমি মেনে নিতে পারিনি। পুষ্পর পর আমি আর কাউকে ভালোবাসার কথাও ভাবতে পারিনি। ফাইজা এতক্ষণ শুনছিল চুপচাপ। মাহিরের কথাগুলো শুনে মনে সূক্ষ্ম ব্যথা অনুভব হলো তার। মানুষটা কতটা ভয়ঙ্কর সময় পার করেছে ফাইজা তা একটু হলেও আন্দাজ করতে পেরেছে। মাহির এক দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে আছে।
ফাইজা মাহিরের জায়গায় নিজেকে কল্পনা করে দেখলো মাহির তার জায়গা থেকে ঠিক আছে। সেও তো অয়নের জায়গায় মাহিরকে মানতে পারেনি প্রথম দিকে। মাহির দূরত্ব রেখেছিল বলে ফাইজার কিছু মনে হয়নি, কিন্তু বিষয়টা যদি এমন হতো যে মাহির প্রথম থেকেই ওকে ভালোবাসছে, ওর উপর স্বামী হওয়ার অধিকার খাটাচ্ছে, তাহলে ফাইজা কখনোই মেনে নিতে পারতো না। তাহলে সে মাহিরের উপর কেন রাগ করে থাকবে? কেনই বা তাকে তাদের এই দূরত্বের জন্য দোষী সাব্যস্ত করবে? কোন ভিত্তিতে? তারপরও মাহির নিজের অতীত ভুলে ফাইজার দিকে এগিয়ে এসেছে। একজন স্বামী হিসেবে যা যা করা দরকার তার সর্বোচ্চটা সে করেছে। কিন্তু ফাইজা, সে কি করেছে? ভিত্তিহীন একটা জেদকে আঁকড়ে ধরে রেখেছে এতদিন। নিজের ভুলটা এতদিনে ধরতে পারলো সে। মাহিরের প্রতি তার একরোখা জেদটা যে অযৌক্তিক ছিল তা সে ঢের বুঝতে পেরেছে এখন। নিজের ভাবনাগুলোকে নিজের মধ্যে রেখে ফাইজা জিজ্ঞেস করলো, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? মাহিরের অবস্থার কোনো পরিবর্তন হলো না। সে শান্ত হয়ে বলল, আব্বু আম্মুর জন্য। পুষ্প মারা যাওয়ার পর আমার জীবনটা অন্ধকারে ডুবে গিয়েছিল। জীবনে কোনো কিছুর প্রতি কোনো আগ্রহ ছিল না আমার। নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে নিয়েছিলাম। আব্বু আম্মু আমার এমন অবস্থা সহ্য করতে পারছিল না। তাদের বিশ্বাস ছিল আমাকে বিয়ে দিলে আমি স্বাভাবিক হব, নতুন করে আবার সাজাবো জীবনটা। তাদের প্রশান্তির জন্যেই এই বিয়েটা করা। তার মানে বাধ্য হয়ে বিয়ে করেছেন? মাহির নিশ্চুপ, কোনো জবাব দিল না তৎক্ষণাৎ। অতঃপর বলল, সত্যি কথা বলতে জোরপূর্বকই করেছিলাম বিয়েটা। তাহলে কি আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত? অকপটে প্রশ্নটা করলেও ফাইজার মন কেন জানি বারবার বলছিল মাহিরের উত্তরটা না হোক। ধুকপুক করতে লাগলো বুকটা। মাহির কি আলাদা হতে চাইবে? মাহির জবাব দিল, এই কমাসে তোমার কয়েকবার মনে হয়েছে আমি তোমার থেকে আলাদা হতে চাই? এই কমাসে তোমার কয়বার মনে হয়েছে আমি তোমার থেকে আলাদা হতে চাই? ফাইজা এই প্রশ্নের জবাব দিতে পারল না। মাহির আবারও বলল, ফাইজা, আলাদা হওয়া কোনো ভালো সমাধান হয় না কখনো। আমি আমার অতীতের সবকিছু ভুলে তোমার সাথে নতুন করে সব শুরু করতে চেয়েছি, কিন্তু তুমি চাওনি সেটা। কেন চাওনি বা চাচ্ছ না সেটা তুমিই ভালো জানো। তবে আমি তোমাকে জোর করব না। আমার উপর রাগ ক্ষোভ থেকেই যদি এমন করে থাকো, তবে আমি অপেক্ষা করব তোমার রাগ গলে পানি হওয়া পর্যন্ত। ফাইজা শুধু অপলক দৃষ্টিতে মাহিরের কথাগুলো শুনছিল। এতটা ধৈর্যও মানুষের থাকতে পারে? মাহির সত্যিই চাইছে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, সেজন্য সর্বোচ্চ চেষ্টাটা সে করছে। কিন্তু ফাইজা কি করছে? কিছুই না। মাহির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর এখানে থাকতে হবে না, অনেক বাতাস খাওয়া হলো তোমার, ঠান্ডা বাড়ছে, রুমে চলো। বলেই মাহির উল্টো দিকে ঘুরে যাওয়ার জন্য পা বাড়ালো। ফাইজা তখন পেছন থেকে বলে উঠল, আমরা কি বন্ধু হতে পারি মাহির? মাহির থমকে দাঁড়ালো। অপ্রত্যাশিত কথাটা শুনে সে কিছুক্ষণ নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ফাইজার উৎসুক দৃষ্টি তার দিকেই স্থির। কিয়ৎক্ষণ পর মাহির ফাইজার দিকে ঘুরে দাঁড়ালো। ফাইজা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জিজ্ঞেস করলো, কি বললে? আমরা বন্ধু হতে পারি? মাহির কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আস্তে আস্তে ঠোঁট দুটো হালকা প্রশস্ত হলো তার। বলল, সত্যি বন্ধু হবে আমার? ফাইজা হ্যাঁ বোধক মাথা নাড়ল। মাহির এগিয়ে এসে ফাইজার সামনে দাঁড়ালো। দুজনের মাঝখানে এক হাত দূরত্ব। মাহির মৃদু কণ্ঠে বলল, তুমি জানো তো বন্ধু হওয়া মানে কি? ফাইজা চোখ নামিয়ে ফেলল। ঠোঁট কাঁপছে সামান্য, তবুও শক্ত করে বলল, মানে একে অপরের কথা শোনা, বিচার না করা, জোর না করা, পাশে থাকা। পারবে এগুলো? ঠিক আছে, হব বন্ধু, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শুধু বন্ধু না, আমার সবচেয়ে কাছের বন্ধু হতে হবে। আর আমাদের বন্ধুত্বে কোনো ভান থাকবে না। তুমি যা অনুভব সেটা লুকাবে না, আর আমিও না। ফাইজা কিছু বলল না। মাহির আবারও রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো। মলিন কণ্ঠে বলল, জানো ফাইজা, আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই। ছোটবেলা থেকেই আমি খুব চাপা স্বভাবের। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অনেক ফ্রেন্ড থাকলেও এমন ফ্রেন্ড ছিল না যার সাথে মনের ছোট বড় সব ধরনের অনুভূতি শেয়ার করতে পারবো। পুষ্প যখন আমার জীবনে আসলো তখন আমি প্রথমবারের মতো কোনো বেস্ট ফ্রেন্ড পেলাম জীবনে। কিন্তু সেও চলে গেল আমাকে ছেড়ে। ও আমার অতীত, ওর সাথে আমি কখনোই তোমার কম্পেয়ার করব না। শুধু চাইবো তুমি আমার এমন বন্ধু হও যার সাথে আমি আমার হাসি, কান্না, সুখ, দুঃখ সব নির্দ্বিধায় শেয়ার করতে পারবো। হবে আমার বেস্ট ফ্রেন্ড ফরএভার? ফাইজা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, হব আপনার বেস্ট ফ্রেন্ড ফরএভার। মাহির হাত বাড়িয়ে দিয়ে বলল, ফ্রেন্ডস? ফাইজা মুচকি হেসে মাহিরের হাতটা ধরে বলল, ফ্রেন্ডস। মাহির এবার বলে উঠল, তাহলে আমাদের বন্ধু হিসেবে প্রথম পদক্ষেপ হলো আমরা এখন ভেতরে যাব। এই ঠান্ডায় আমার বান্ধবীর জ্বর হলে কিন্তু আমাকেই সেবা করতে হবে। ফাইজা শব্দ করে হেসে ফেলল এবার। সেই হাসিটা ছিল নিখুঁত, কোনো ছল ছিল না সেটাতে। মাহির মুগ্ধ হয়ে দেখলো সেই হাসি। দুজন আর দেরি করলো না, ছাদ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। মাহির যেন কনকনে শীতের মধ্যেও একটা প্রশান্তির হাওয়া অনুভব করলো।